সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। অর্থনীতিতে ব্যাংকিং রিফর্ম ছিল ক্রিটিক্যাল। যারা ডিফল্টার তাদের এটা হলো একসঙ্গে কাজ করতে হয়, অর্থমন্ত্রী একা পারে না, অর্থমন্ত্রী এবং আইনমন্ত্রী মিলে এটা করতে হয়। আইন উপদেষ্টা তো একটা ইউজলেস একটা লোক, সেকেন্ড ক্লাসও বলবো না, তাকে থার্ড ক্লাস একটা লোক বলবো। তার যোগ্যতা এই পজিশনের জন্যে নাই। এবং যদি ব্যবস্থা করা যেত যে যারা ব্যাংক ডিফল্টার তাদের অ্যাসেট সিজ করার, তাড়াতাড়ি সিজ করার একটা ব্যবস্থা করা যেত, তাহলে ব্যাংক ডিফল্ট রেট এখন এটা চুঙ্গে যেত না। সবচেয়ে সমস্যা হলো যে নির্বাচনের সময়ে তারা কোন দল সুযোগ সুবিধা পায় এই সরকারে সেটা বোঝা যাচ্ছে না। মনে হয় এনসিপি পাবে এবং সেটা একটা সরকারের সমর্থন, এই সরকারের দল, তারা বি টিম। এখন এটা এই সরকারের দ্বারা কতটুকু একটা সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে এই ব্যাপারে আমাদের অনেকের সন্দেহ আছে। তাদেরও একটু চিন্তা করা উচিত। তাদের একটা এজেন্ডা আছে, তারা একটা দলকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় এবং বড় দল যেটা এখন আছে বিএনপি, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাকে কোনো মতে সাইডলাইন করা তাদের উদ্দেশ্য। দেখা যাক তারা পারবে কিনা, আমার সন্দেহ, কিন্তু এই প্রচেষ্টা চলছে। তাদের বদনাম করছে এবং চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকায় রাখতে। নির্বাচন একটা খুব জটিল প্রক্রিয়া হয় বাংলাদেশে। আমার এলাকায় আমি দেখছি 173টা ভোট কেন্দ্র, এগুলিকে দখল করা এবং দখল থেকে রক্ষা করা এটা খুব কঠিন কাজ। এবং সরকার যদি এই ব্যাপারে সিনসিয়ার না হয়, ইউ হ্যাড ইট, কোনো কিছু করার নাই। এটা জনগণ আপনার পক্ষে এটা কোনো ব্যাপার না। সরকারের একটা বড় ভূমিকা আছে এবং আমি মনে করি যে এই সরকার doesn't come to the table with clean hands in the legal term. They have an agenda and তাদের দ্বারা একটা ভালো নির্বাচন পাবেন না। ভালো কিছু করার একটা সুযোগ ছিল, এটা আমরা হারিয়েছি এই সরকারের অধীনে এবং এরকম সুযোগ আর আমার মনে হয় না ভবিষ্যতে আসবে। কেন হারালাম? আসবে না। এটা কেন হারালামটা কেন? এদের অদক্ষতা, এদের দেশ পরিচালনা, নিরামিষ দিয়ে বাংলাদেশ শাসন হয় না এবং সবার কাছে ভালো মানুষ হওয়া যায় না। আমি আর ডিরেক্টলি কাউকে অ্যাটাক করব না, শুধু বলবো যে ধরেন আসিফ নজরুলের মতো নিম্ন জাতের লোকজন যখন ক্যাবিনেটে থাকে, ইউর ফিনিশড এজ এ কান্ট্রি, ইউ জাস্ট ইটস ফিনিশড, দেয়ার ইজ নো ফিউচার ইন দিস কান্ট্রি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন রেজা কিবরিয়া ডক্টর আসিফ নজরুলের উপর অত্যন্ত ক্ষেপেছেন। তিনি তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করেছেন কিংবা তার সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, এ পর্যন্ত আমাদের জানা মতে আসিফ নজরুলকে নিয়ে যে যত কথাই বলুক না কেন, এ ধরনের কথা কিন্তু বলেননি। তার এই বক্তব্যের মধ্যে যতটা না ছিল সমালোচনা, তার চেয়ে অনেক বেশি ছিল ব্যক্তিগত ক্ষোভ। সম্ভবত তার সাথে আসিফ নজরুলের এমন কোনো ব্যক্তিগত ঘটনা ঘটেছে যেটির জন্যই তিনি এ ধরনের খুব উগরে দিচ্ছেন। কেননা আমরা জানি ডক্টর রেজা কিবরিয়া কিছুটা আবেগী মানুষ, কিন্তু তারপরও তিনি অত্যন্ত রুচিশীল। তিনি সাধারণত কোনো অযৌক্তিক কথা বলেন না, কিন্তু এক্ষেত্রে এরকম কথা কেন বলছেন? প্রিয় দর্শক, আমরা আশঙ্কা করছি এখানে হয়তো কোনো ধরনের রহস্য লুকিয়ে আছে। কি ধরনের রহস্য লুকিয়ে আছে তা অনুসন্ধান করার জন্য আসুন আমরা কিছুদিন আগে দেয়া আসিফ নজরুলের একটি বক্তব্য শুনে আসি। বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবক, সেবকের মতোই কাজ করার চেষ্টা করি। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবিরগুলো মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয়। 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে,
যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলি না, মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আসিফ নজরুল কি বলছেন। তিনি যে কথাটি বলছেন এটি কিন্তু এদেশের জন্য খুবই বাস্তব একটি কথা। কারণ যখন কেউ কোনো প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসে, আমরা যদি তার সেই প্রত্যাশা পূরণ করতে না পারি তাহলে তিনি আমাদের প্রতি ক্ষিপ্ত হন। এটি খুবই স্বাভাবিক। বিশেষ করে প্রশাসনে যারা সৎ জীবনযাপন করেন তাদের আত্মীয় স্বজন কখনোই তাকে পছন্দ করে না। কেননা কারণ তার কাছ থেকে প্রত্যাশিত নানান ধরনের সুযোগ সুবিধা থেকে তার আত্মীয় স্বজন বঞ্চিত হয়, তার এলাকার লোক বঞ্চিত হয়। এই জন্য সবার কাছে তিনি চক্ষুশূল হয়ে ওঠেন। পক্ষান্তরে যারা প্রশাসনিক সুযোগ সুবিধা দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে তুষ্ট করতে পারেন বা এলাকাবাসীকে তুষ্ট করতে পারেন, তিনি হন অত্যন্ত জনপ্রিয় এবং সবার নয়নের মণি। আসিফ নজরুল তার এই বক্তব্যে যে কথাটি বলেছেন, তিনি অনেককে অন্যায় সুযোগ সুবিধা দিতে পারছেন না বলে তার বিরুদ্ধে অনেকে অবস্থান নিয়েছেন। ডক্টর রেজা কিবরিয়া এই ধরনের কোনো প্রত্যাশা নিয়ে তার কাছে গিয়েছিলেন কিনা সেটা আমাদের জানা নেই। তবে সম্ভবত আইনি একটি বিষয় তার আছে, তার বাবার হত্যাকাণ্ডের সঠিক বিচার। তিনি হয়তো সেই বিচার প্রক্রিয়ায় এমন কিছু চেয়েছিলেন যেটি হয়তো আইনের স্বাভাবিক গতিধারায় সম্ভব ছিল না। হয়তো ডক্টর রেজা কিবরিয়া দ্রুততর সময়ের মধ্যে তাকে কিছু করতে বলেছিলেন, তিনি তার সেই অনুরোধ বা প্রস্তাব রাখতে পারেননি বলেই তিনি হয়তো ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের কথা বলছেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের অনুমান। এটি সত্য হতেও পারে, নাও হতে পারে। কারণ আমরা জানি ডক্টর রেজা কিবরিয়া রাজনৈতিক অঙ্গনে যেমন একজন জনপ্রিয় মানুষ, ঠিক একইভাবে ডক্টর আসিফ নজরুল কিন্তু এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ কারণে এদেশের তথাকথিত সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী শ্রেণী নানানভাবে তার সমালোচনা করে থাকেন। তার পক্ষে কথা বলার মতো কোনো লোক কিন্তু আপনারা মিডিয়াতে পাবেন না। সব শিয়ালের এক রায়ের মতো করে সবাই কিন্তু মিডিয়াতে এসে তার নিন্দাই করে, তার প্রশংসা করতে আমরা কাউকে দেখিনি। তবে তিনি যেসব বক্তব্য রাখেন তার কমেন্টস বক্সে কিন্তু তার অসংখ্য ভক্ত আমরা দেখি, তার অসংখ্য প্রশংসা আমরা শুনি। তার যে অসংখ্য ভক্ত রয়েছে, তার যে কোনো পোস্ট বা ভিডিওর নিচে আমরা যে ভিউয়ার্স দেখি বা মন্তব্যকারীর সংখ্যা দেখি তা থেকে বোঝা যায়। কিন্তু এদেশে মিডিয়ায় যারা কথা বলেন কিংবা লেখালেখি করেন তাদের কেউই আসিফ নজরুলের প্রশংসা করে কিছু বলেছেন বা কিছু লিখেছেন সেটা আমাদের নজরে পড়েনি। তবে ডক্টর রেজা কিবরিয়া কিন্তু বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যেটি ডক্টর আসিফ নজরুল দেননি। যদিও রেজা কিবরিয়া বলছেন এই ডক্টর আসিফ নজরুল যে সরকারের উপদেষ্টা হিসেবে থাকবে সেই সরকারের থেকে প্রত্যাশা করার কিছুই নেই। অথচ ডক্টর রেজা কিবরিয়া যখন যে দলে গিয়েছেন কোনো দলেই কিন্তু টিকে থাকতে পারেনি, এমনকি দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থানও করতে পারেননি। তাহলে আপনারাই বলুন যে আসলে সাফল্যের ঝুড়ি কার বড়? সাফল্যের ঝুড়ি কি রেজা কিবরিয়ার বড় না ডক্টর আসিফ নজরুলের বড়? ডক্টর রেজা কিবরিয়া বিদেশে কি করেছেন আমরা সেটা জানি না, কারণ সেই সব তথ্য আমাদের কাছে নেই। এদেশে তিনি যা করেছেন আমরা সেখান থেকে যেটা দেখেছি যে তিনি এমনভাবে চলতে চান যেটি এই সমাজে চলা সম্ভব নয়। তিনি অন্যদের সাথে খুব একটা মানিয়ে চলতে পারেন না। পক্ষান্তরে আসিফ নজরুল কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সফল। সুতরাং ডক্টর রেজা কিবরিয়া, আসিফ নজরুল এবং এই সরকার সম্পর্কে যেসব কথা বলেছেন তা তিনি কতটা সমালোচকের অবস্থান থেকে বলেছেন আর কতটা ব্যক্তিগত ক্ষোভ থেকে বলেছেন তা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।